রেডি 1 2 3 কে শুরু করবে? বাংলাদেশ তো 10 নম্বর র্যাঙ্কিং এ নেমে আসছে, এটা নাকি বিশাল বড় একটা বাজ পড়ে গেছে। কোশ্চেনটা এখানে ফার্স্ট হচ্ছে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নামছে কিনা। 2015-তে বাংলাদেশ উঠছিল, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। 19 ওয়ার্ল্ড কাপটা যদিও বাংলাদেশের ভক্তরা মনে করে যে অনেক খারাপ গেছে, আমি মনে করি বাংলাদেশের জন্য ওইটা অনেক ভালো রেজাল্ট ছিল। বাংলাদেশের জন্য ওই প্রোগ্রেসটা পিছায়ও নাই, এই কথাটা কেন বলতেছি, এবং আমি যদি বলি যে ওই একটা মাত্র ফ্যাক্টর ছিল সাকিব আল হাসান। আমরা যখন 6 বা 7 বা 8-এও ছিলাম, আমরা কোন কোন টিমের উপরে ছিলাম সেটাও তো একটা ফ্যাক্টর, তাই না? ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা মোস্ট অফ দ্য টাইম আমাদের নিচে ছিল। মেবি আফগানিস্তান ইজ দ্য অনলি ফ্যাক্টর, তারা আমাদের উপরে চলে যাওয়াতে আমরা মেবি যেখানে 8-9 থাকতাম ওখান থেকে আমরা 10-এ নেমে গেছি। এখন কামিং টু দ্য সিরিয়াস পার্ট, অনেক হইলো বাংলাদেশকে নিয়ে ট্রল করা, আমরা 10-এ নেমে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। ধ্বংস কেন হইলাম, কিভাবে হইলাম? আর অ্যাকচুয়ালি ওয়ানডে ক্রিকেটের এখনকার যেই ফরম্যাট বা কনটেক্সট বা সিচুয়েশন, যেভাবে ক্রিকেটটা খেলা হয়, আমরা কি এই জেনারেশনের প্লেয়াররা স্পেশালি, হ্যাঁ ওই 2015 আমরা উঠে গেছিলাম, সেই সময় যে প্লেয়াররা ছিল এই মুহূর্তে কিন্তু তাদের কেউই নাই এই ওয়ানডে সেটআপটা, সবাই রিটায়ারমেন্টে, আর না হলে অ্যাভেলেবিলিটি নাই। সো এই যে নতুন ক্রপ অফ প্লেয়ার্স, যেখানে কিছু কিছু প্লেয়ার আছে যারা আবার 10 বছর ধরে খেলতেছেও, সৌম্য, লিটন, মুস্তাফিজ, এই তাসকিন, কিছু প্লেয়ার আছে, বাদ বাকি সবাই মোটামুটি আরো পরের ফেজে এসে যোগ দিল। সো লেস দেন 10 ইয়ার্স অফ ক্রিকেটিং এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল লেভেলে। এই টিমটার মধ্যে কি কোনো অভাব বা ঘাটতি আছে টু আন্ডারস্ট্যান্ড এখনকার সময় ওয়ানডে খেলার প্রসেসটা কি, বা সেখানে কি কোনো ঘাটতির কারণে আমরা মেবি কম্পিটিটিভ হতে পারতেছি না? হ্যাঁ, 9টা ম্যাচ হারছি, একটা জিতছি, পরিসংখ্যানগত দিক থেকে হইতে পারে যে খারাপ ফেজ, বাট ওই ধারা ম্যাচগুলোতে পারফরমেন্স কেমন ছিল সেভাবেও যদি তাকাই, আমরা কি আসলে এখন ওয়ানডে ক্রিকেটে আগের মতো কম্পিটিটিভও হতে পারতেছি কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? এই জায়গাটাতে একটা খুব মানে আমি বলবো যে ভালো একটা পয়েন্ট হচ্ছে যে আসলে আমরা ওয়ানডে ক্রিকেটটা ধরতে পারতেছি কিনা। আমরা 15, 16, 17 ওই সময় কিন্তু যেই ধরনের খেলা হচ্ছিল বাংলাদেশ সেই ধরনটা ধরতে পারছিল, এবং সেই ধরনটা ধরে বাংলাদেশ নিজের লিমিটেশনের মধ্যে থেকেও 19 পর্যন্ত একটা লেভেল মেনটেন করছে। নিজের লিমিটেশন কেন বলতেছি, 2019 বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার 380 রানের মতো করছে, বাংলাদেশও কিন্তু 330-এর আশেপাশে করছে, সাউথ আফ্রিকার সাথে 330-এর আশেপাশে করছে, তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে তো 300 চেস করে জিতছে, 300 মোর দ্যান 300 চেস করে জিতছে, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই। সো এরপরে মানে আমরা যদি পোস্ট 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, মেবি তামিম আর সাকিব বাদে বাকি সবাই কিন্তু তাদের প্রাইম টাইম ওখানে, মাশরাফিকে তো এরপরে আমরা দেখি নাই, মাহমুদুল্লাহ এবং মুশফিক কিন্তু তাদের প্রাইম টাইম ওখানে শেষ করে আসছে, আমরা যদি হোয়াইট বল ফরম্যাটের কথা যদি চিন্তা করি। তারপরে এখন প্রবলেমটা হচ্ছে কি, সৌম্য সরকার কিছুদিন আগে কিন্তু একটা ইন্টারভিউতে বলছে যে তারা আসলে ওই সিনিয়র হয়েই গড়ে ওঠে নাই, 10 বছর হয়ে গেলেও নাম্বারের দিক থেকে প্রবলেমটা হয়ে গেছে এখানে যে 2019 পর্যন্ত, এরপরে যখন তামিম এবং সাকিবের বাইরে অন্য সিনিয়রদেরকেও বাংলাদেশ টেনে আনতেছে। আমি মাহমুদুল্লাহ এবং মুশফিকের কথা, আনফরচুনেটলি আই এম এ হিউজ ফ্যান অফ বোথ অফ দিস প্লেয়ার্স, তাদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু তারা তাদের প্রাইমটা কিন্তু ছেড়ে আসছে। এমন না যে 2019-এর পর তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না, ছিল, কিন্তু ওই রকম কন্ট্রিবিউশন কিন্তু হয়তোবা আরেকটা প্লেয়ার কন্টিনিউয়াস টানা পেলেও হয়তোবা করতো। মানে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম লেভেলের কন্ট্রিবিউশন আমরা কিন্তু এই সময়টাতে পাই না, এক্স্যাক্টলি এই সময়টাতে আমরা পাইনি। তো ওইখানেই আমার কাছে মনে হয় যে এটা একটা কারণ। সেটা হচ্ছে কি, আমি ডেফিনেটলি এখন অনেকের সাথে কিন্তু এই ডিবেটটা হয়েছে যে তামিম ইকবাল যে সময় খেলা শুরু করছে, ওপেনারের ডিবেট যদি বলি, ডেভিড ওয়ার্নারও কিন্তু মোটামুটি একই সময় খেলা শুরু করছে, কিন্তু উইথ টাইম ডেভিড ওয়ার্নার তার খেলাটাকে কিন্তু ইভলভ করছে। হ্যাঁ, কিন্তু তামিম ইকবাল এবং ডেভিড ওয়ার্নার শুরুর দিকে কিন্তু দুজন একই ধাঁচের ব্যাটসম্যান ছিল। একটা পর্যায়ে এসে তামিম ইকবাল বাংলাদেশ দলের বাস্তবতা অনুযায়ী নিজের খেলাটাকে একটুখানি ডিফেন্সিভ মোডে নিয়ে আসছে, একটুখানি একটা ওয়ালের মধ্যে ডিফাইন্ড হয়ে যায়, কনফাইন্ড হয়ে যে সে খেলা শুরু করছে, এবং সেটা অ্যাজ পার টিম স্ট্র্যাটেজি সেটা করছে। কিন্তু পোস্ট 2015 ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডের মাধ্যমে কিন্তু ওয়ানডে ক্রিকেটটা রিডিফাইন হয়েছে। ওই রিডেফিনেশন যখন করা হয়েছে, ওই নতুন ডেফিনেশনে বাংলাদেশ কিন্তু সেট হচ্ছিল না, তবু 19 পর্যন্ত থেকে গেল। তারপরেও যখন আমরা সেই ওল্ডার সেট অফ প্লেয়ার্সকে নিয়ে সামনে আগাচ্ছিলাম, তখনই কিন্তু আমরা পিছায় গেছি। আমরা কিন্তু 19-এর পরে মূলত বলতেছি যে পিছায় গেছি, বা যেটা বললাম যে স্ট্যাটিক হয়ে আছি, সেই একই কারণে। কারণ এখনো আমরা যদি দেখি যে এই ইভেন এবার ডিপিএল আমরা কিন্তু খুব ক্লোজলি ফলো করছি, কমেন্ট্রি করলাম, সেই জায়গায়ও দেখছি যে ডোমেস্টিকেও আমি কোনো দলকে ছোট করে দেখছি না, কিন্তু আমি একটা দলের নাম যদি বলি, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবার কিন্তু
সুপার লিগ খেলছে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের আমরা যদি লাইন আপটা দেখি, লাইন আপে কারা খেলতেছেন, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, সাদমান, অমিত হাসান, তাদেরকে কিন্তু আমরা মূলত লঙ্গার ফরম্যাটে খেলতে দেখে অভ্যস্ত। আর যত যা কিছুই হোক, একেবারে মডার্ন ডে ওয়ান ডে ক্রিকেটের সাথে কিন্তু তারা কেউ যায় না, কিন্তু দে আর দ্য টিমস যারা কিন্তু পক্ষান্তরে, মানে আমরা যদি ইয়াংস্টার দিয়ে যদি বলি, পার্টেক্স, রূপগঞ্জ টাইগার্স, শাইনপুকুর, এই ধরনের দল, এরা তো ইনফ্যাক্ট রেলিগেটেড হয়ে গেছে এর মধ্যে দুইটা টিম, পার্টেক্স এবং শাইনপুকুর। হ্যাঁ, সো ইয়াংস্টারদের চাইতে কিন্তু ওরাই ভালো খেলে পারফর্ম করে সিক্সে উঠে গেল, টপ সিক্সে উঠে গেল। তো এই জায়গা থেকে কিন্তু আমরা বলতেছি যে আমরা কিন্তু এখনো ওই ওল্ডার ফরম্যাটে পড়ে আছি। হ্যাঁ, এইবার আমরা প্রথম ডিপিএল এর ইতিহাসে 400 রান দেখছি, কিন্তু সেটাও কিন্তু ওয়ান অফ ছিল। এইবার আমরা গত কয়েকটা সিজনের সাথে যদি তুলনা করি, এবার সবচেয়ে বেশি 300 প্লাস দেখছি। কিন্তু ওভারঅল আমরা যদি বলি, স্টাইলটা কিন্তু এখনো আমরা তিনটা মাঠেই যদি দেখি, এভারেজ স্কোর কিন্তু ওই 220, 230, 240 এর মধ্যেই ওঠানামা করছে। সো আমার কাছে মনে হয় যে ওয়ানডে ক্রিকেটে এখন আসলে আমরা যদি চিন্তা করি, সামনের দিকে সবাই রিটায়ারমেন্টে চলে গেছে, সাকিব আল হাসান আনঅ্যাভেলেবল, এখন হয়তো বা একটু রিডিফাইনের কথা চিন্তা করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে কোলাটেরাল ড্যামেজ হিসেবে ধরে রাখতে হবে যে 27 ওয়ার্ল্ড কাপটাও বাংলাদেশের খুব একটা ভালো যাবে, খুব একটা এক্সপেকটেশন রেখে লাভ নেই। 25-এর অর্ধেক তো প্রায় শেষ, 1.5 বছরের মধ্যে এমন কোনো হাতি ঘোড়া মেরে ফেলবে না, কিন্তু উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড এবং উই হ্যাভ টু লুক বিয়ন্ড দ্যাট। এরপরে কি হচ্ছে যে নতুন ফরম্যাটটা জন্য বা নতুন স্টাইলটার জন্য আসলে আমরা এখনো আসলে হইতে পারে সৌম্য সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিভা অনুযায়ী ডেলিভার করতে পারে নাই, বাট উই ক্যান নট ওয়েট ফর হিম টু ডেলিভার। এখন 10 বছর পরেও যদি এখন তার জন্য ওয়েট করতে হয়, আনফরচুনেটলি আমরা আসলে সামনে দিয়ে যেতে পারবো না। এর মধ্যে যদি সে খুব এক্সেপশনাল কিছু করে ফেলে, সামনের দিকে এগিয়ে নিতে পারে বাংলাদেশের ক্রিকেটে, মোস্ট ওয়েলকাম, সেটা সেই বিষয় কোনো। কিন্তু ওই যে ট্যালেন্টেড কিন্তু ধরে রাখি, ওই দিনটা আসলে বয়স 30 হয়ে গেছে, হ্যাঁ, ওই দিনটা আসলে পার হয়ে গেছে। অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এটার মধ্যে। জাস্ট টু অ্যাড টু দ্যাট, মানে আসলে ওয়ানডের যে স্টাইলটার কথা তুমি বলতেছিলে, যে এই স্টাইলে